অমরোহার পুরনো বাজারের এক সরু আর অন্ধকার গলিতে যেখানে সূর্যের আলো আসতেও ভয় পেত, সেখানে নায়েব জিনিসের একটি পুরনো দোকান ছিল। দোকানের মালিক মির্জা হাসিম ছিল এক অত্যন্ত লোভী আর পাথর হৃদয় মানুষ। কিন্তু সেই দোকানের আসল প্রাণ ছিল তার অনাথ ভাগ্নে জাভেদ। জাভেদ, যার বয়স ছিল বড়জোর ২২ বছর। দেখতে সে ছিল অত্যন্ত সাধারণ, রোগাপাতলা শরীর, বসে যাওয়া চোখ আর মুখে এক এমন নীরবতা যা চিৎকার করে তার একাকিত্ব প্রকাশ করত। সে তার আপন মামা মির্জা হাসিমের অ্যান্টিক শপে কাজ করত। দুনিয়ার কাছে সে মির্জার ভাগ্নে ছিল, কিন্তু বাস্তবে সে এক দাসের চেয়েও অধম ছিল। মির্জা হাসিম এমন এক ব্যক্তি ছিল যার নজরে মানুষের দাম তার পকেট দিয়ে ঠিক হতো। সে জাবেদকে সারা দিন খোঁটা দিত। আরে ও অপায়া, তোর মা বাবা তো মরে গেল, তোকে আমার ঘাড়ে ফেলে দিয়ে গেল। যদি আজ এই পিতলের বাসনগুলো না চকচক করে, তবে রাতের রুটি জুটবে না। জাবেদ উফ পর্যন্ত করত না। সে চুপচাপ নিজের কাজ করত। তার কোনো বন্ধু ছিল না। তার বন্ধুত্ব ছিল কেবল সেই প্রাণহীন মূর্তি, পুরনো কয়েন আর ধুলোমাখা বইগুলোর সাথে, যা দোকানে পড়ে থাকত। সে প্রায়ই ওই মূর্তিগুলোর সাথে কথা বলত, তাদের নিজের আম্মির কথা শোনাত। তার মনে হতো জ্যাংত মানুষের চেয়ে এই পাথরগুলোই ভালো, যারা অন্তত তার কথা শোনে। কিন্তু সেই রাতে তার কপাল চিরকালের জন্যে বদলে যাওয়ার ছিল। সেটা ছিল এক ঝোড়ো সন্ধে। আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছিল, আর হাওয়া এমনভাবে বইছিল যেন কোনো অদৃশ্য দানব শহরে ঢোকার চেষ্টা করছে। দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। জাবেদ দরজা খুলল। সামনে এক বৃদ্ধ যাযাবর দাঁড়িয়েছিল। তার পোশাক ছিল ছিন্ন ভিন্ন, দাড়ি উস্কো খুস্কো, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেমন অন্ধকারে বিড়ালের চোখ জ্বলে ওঠে। তার কাঁধে একটা ভারী জিনিস ছিল, যা কালো মখমলে মোড়ানো ছিল। কি চাই বাবা? জাবেদ নরম সুরে জিজ্ঞেস করল। যাযাবরের গলায় এক খসখসে শব্দ ছিল। এক অনন্য জিনিস এনেছি, এটা কিনে নাও, তোমার কপাল বদলে যাবে। মির্জা হাসিম গদিতে বসে টাকা গুনছিল। সে লোভী নজরে দেখল, কি আবর্জনা এনেছ? যাযাবর মখমলের কাপড়টা সরাল। ওটা ছিল মানুষের সমান বড় একটা আয়না। তার ফ্রেম তৈরি ছিল আবলুস কাঠের, যার উপর সাপ আর অদ্ভুত সব ফুলের কারুকাজ করা ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার কাঁচ। সেই কাঁচ সাধারণ আয়নার মতো উজ্জ্বল ছিল না, বরং গভীর ছিল, ধোঁয়ার মতো গভীর আর রহস্যময়। সেটা দেখে মনে হতো যেন আপনি কোনো গভীর কুনোর মধ্যে উকি দিচ্ছেন। মির্জা নাক কুচকাল। আরে, এটা তো কালো হয়ে গেছে, কে কিনবে এটা? নিয়ে যাও এখান থেকে। কিন্তু জাবেদের নজর সেই আয়না থেকে সরছিল না। তার মনে হল আয়নাটা যেন তাকে ডাকছে, এক অদ্ভুত টান তাকে সেই আয়নার দিকে টেনে নিয়ে যাচ্ছে। জাবেদের মনে হল আয়নার ভেতরে যে অন্ধকার, তা তার মনের অন্ধকারের সাথে মিলে যাচ্ছে। মামুজান, জাবেদ প্রথমবার নিজের সাহসের বাইরে গিয়ে বলল, এটা কিনে নিন, এটা আমার কাছে খুব দামি মনে হচ্ছে। মির্জা হাসল। দামি? তুই তো পিতল আর সোনার ফারাক জানিস না। চল, তোর যদি এতই পছন্দ হয়, তবে নিজের মাইনে দিয়ে কিনে নে। এমনিতেও গত ২ বছরের টাকা জমা আছে আমার কাছে। মির্জা অত্যন্ত কম দামে যাযাবরকে কিছু কয়েন দিয়ে সেই আয়না কিনে নিল, আর সেটা জাবেদের হাতে দিয়ে দিল। জাবেদ সেই ভারী আয়নাটা নিজের পিঠে নিয়ে দোকানের পেছনে নিজের ছোট্ট কুঠুরিতে চলে এলো। যাযাবর দোকান থেকে বের হওয়ার সময় পেছন ফিরে তাকালো আর বিড়বিড় করে বলল, মুক্তির সময় এসে গেছে, হয় আত্মার, না হয় দেহের। জাবেদের কুঠুরিতে নিস্তব্ধতা ছিল। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। জাবেদ একটা মোমবাতি জ্বালালো আর আয়নার সামনে গিয়ে দাঁড়াল। সে একটা ভেজা কাপড় নিয়ে আয়নার ধুলো পরিষ্কার করতে লাগল। যেমন যেমন ধুলো সরছিল, ঘরের তাপমাত্রা কমতে শুরু করল। জুনের গরমেও জাবেদের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। সে শেষ স্তরটা পরিষ্কার করল আর আয়নায় তাকাল। কিন্তু আয়নায় জাবেদের মুখ দেখা গেল না। আয়নার ভেতরে এক ঘন কুয়াশা ছেয়েছিল, আর সেই কুয়াশার মাঝখান থেকে দুটো জ্বলন্ত অঙ্গার দেখা গেল। না, ওগুলো অঙ্গার নয়, চোখ ছিল, নীল উজ্জ্বল চোখ। ধীরে ধীরে কুয়াশা কাটল আর এক মহিলার অবয়ব ফুটে উঠল। তার রূপ এমন ছিল যে সে যদি শ্বাস নিত তবে ফুল ফুটে উঠত, কিন্তু তার মুখে যে অভিব্যক্তি ছিল তা ছিল ভয়াবহ। সে মাটিতে দাঁড়িয়েছিল না, হাওয়ায় ভাসছিল। তার চুলগুলো সাপির মতো হাওয়ায় দুলছিল। জাবেদ ভয়ে পেছনে পড়ে গেল। তার তালু শুকিয়ে গেল। আয়নার ভেতর থেকে সেই মহিলা নিজের হাত কাঁচের উপর রাখল। আশ্চর্যের বিষয় হল যে তার আওয়াজ ঘরে প্রতিধ্বনিত হল,
অথচ তার ঠোঁট নড়লও না। এই আওয়াজ কানে নয়, সরাসরি জাবেদের মস্তিষ্কে বাজল। এ মাটি দিয়ে তৈরি মানুষ, তুই আমার 100 বছরের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিস। জাবেদ কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? ভূত? সেই মহিলা এক শীতল হাসি হাসল। ভূত তো মরা মানুষের হয়। আমি আরিন, জিনদের বাদশার মেয়ে, আগুনের তৈরি। 400 বছর আগে এক ফকির আমাকে এই কাঁচের জেলে বন্দী করেছিল। সে বলেছিল, যখন কোনো হতভাগ্য মানুষ এই আয়নায় নিজের আত্মার সওদা করবে, তখনই আমি আজাদ হব। আরিনের চেহারা ভয়ানক হয়ে উঠল। তৈরি হয়ে যা মানুষ, আজ তোর প্রাণ আমার মুক্তির চাবি হবে। আয়নার ভেতর থেকে এক অদৃশ্য শক্তি বের হল আর জাবেদের গলা টিপে ধরল। জাবেদ শূন্যে উঠে গেল। তার দম বন্ধ হয়ে আসছিল। মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটল। জাবেদ লড়াই করা বন্ধ করে দিল। সে নিজের হাত পা ঢিলে করে দিল। তার চোখে ভয়ের বদলে এক অদ্ভুত শান্তি চলে এলো। সে কষ্টে শ্বাস নিতে নিতে বলল, নিয়ে নাও আরিন। আরিন, যে তার প্রাণ কেড়ে নিতেই যাচ্ছিল, থমকে গেল। তার হাতের বাঁধন একটু ঢিলে হল। কি বললি তুই? জাবেদ মাটিতে পড়ে কাঁদতে লাগল। তারপর সে হাসতে হাসতে অত্যন্ত যন্ত্রণামাখা কণ্ঠে বলল, আমি বললাম নিয়ে নাও আমার প্রাণ। এমনিতেও এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি রোজ তিল তিল করে বাঁচি। যদি আমার মরার মাধ্যমে এত সুন্দর এক প্রাণীর মুক্তি মেলে, তবে এই সওদা সস্তা। মেরে ফেলো আমাকে। আরিন থমকে গেল। 400 বছরে সে হাজার হাজার মানুষ দেখেছিল। লোভী, কাপুরুষ, প্রতারক, সবাই প্রাণের ভিক্ষা চাইত। এই প্রথম কোনো মানুষ তার প্রাণ থারায় সাজিয়ে পেশ করছিল। তার চোখের আগুন ঝিমিয়ে এলো। সে কাঁচের কাছে এসে জাবেদকে খুঁটিয়ে দেখল, তুই তুই পাগল? তোর বাঁচার ইচ্ছে নেই? জাবেদ আয়নার কাঁচের উপর নিজের হাত রাখল, ঠিক সেখানে যেখানে আরিনের হাত ছিল। ইচ্ছে তো অনেক ছিল, যে কেউ আমাকে আপন বলবে, আমার জন্য কাঁদবে। কিন্তু যখন কপালে শুধু অবহেলাই থাকে, তখন মৃত্যু একটা উপহার মনে হয়, সাজা নয়। জাবেদের সেই স্পর্শ, সেই যন্ত্রণা কাঁচের ওপার দিয়ে আরিনের আত্মা পর্যন্ত পৌঁছে গেল। সেই জিন্নাতিনি যে আগুনের তৈরি ছিল, প্রথমবার জলের শীতলতা অনুভব করল। সেই রাতে আরিন জাবেদকে মারল না। আর তারপর এটা একটা নিয়মে দাঁড়িয়ে গেল। রোজ রাতে যখন সারা দুনিয়া ঘুমিয়ে যেত, জাবেদ আর আরিনের আসর বসত। জাবেদ তাকে নিজের ছোট্ট দুনিয়ার গল্প শোনাত, কিভাবে আজ সে একটা বিড়ালকে দুধ খাইয়েছে, বা মামা তাকে কিভাবে মেরেছে। আরিন তাকে কোহে কাফের দাস্তান শোনাত। সে বলতো যেখানকার সমুদ্রের রং গোলাপি, আর সেখানকার পাখিরা সোনার ডিম দেয়। তুমি জানো জাবেদ, আরিন এক রাতে বলল, আমরা জিনরা হাজার হাজার বছর বাঁচি, কিন্তু আমাদের জীবনে মৃত্যুর ভয় থাকে না, তাই আমরা জীবনের কদর বুঝি না। তোমরা মানুষ অদ্ভুত, তোমরা বুদবুদের মতো ভঙ্গুর, তবুও তোমাদের স্বপ্ন পাহাড়ের চেয়ে উঁচু হয়। জাবেদ হাসল। হয়তো সেজন্যই আমাদের ভালোবাসা প্রকাশ করার তাড়া হয় আরিন, কারণ আমরা জানি আমাদের হাতে সময় কম। ভালোবাসা শব্দটা শুনে আরিন চুপ হয়ে গেল। একটা অদৃশ্য দেওয়াল, সেই কাঁচ, তাদের দুজনের মাঝখানে ছিল। তারা একে অপরকে ছুঁতে পারত না, কিন্তু তাদের আত্মা একে অপরের সাথে মিশে গিয়েছিল। জাবেদ এখন দোকানে কাজ করার সময়ও হাসত। তার বর্ণহীন পৃথিবীতে আরিন রামধনু হয়ে এসেছিল। আরিনও বদলাচ্ছিল। তার রাগ, তার অহংকার গলে যাচ্ছিল। সে জাবেদের জন্য আয়নার ভেতরেই নিজের জাদুকরি দিয়ে দৃশ্য বদলে দিত। কখনো আয়নায় তারা ভরা রাত হতো, কখনো ফুলের বাগান। সে জাবেদকে খুশি করার জন্য নিজের বন্দিশালাকে স্বর্গ বানাচ্ছিল, কিন্তু সুখের আয়ু প্রায়ই কম হয়। জাবেদের এই বদলে যাওয়া ব্যবহার মির্জা হাসিমের বাজ পাখির মতো নজর এড়াতে পারল না। তার সন্দেহ হল যে জাবেদ কুঠুরিতে কোনো মেয়েকে লুকিয়ে রেখেছে। এক রাতে মির্জা পা টিপে টিপে কুঠুরির জানালার কাছে গেল। সে যা দেখল আর শুনল, তাতে তার পায়ের তলা মাটি সরে গেল। জাবেদ একটা ফাঁকা আয়নার সাথে কথা বলছিল, আর আয়না থেকে একটা মহিলার আওয়াজ আসছিল, জাবেদ, আমি এই দুনিয়া দেখতে চাই না, আমার শুধু তোমাকে চাই। মির্জা কাঁপতে কাঁপতে পিছিয়ে এলো। জিন, আসল জিন, আর তাও কিনা একটা দাসের কাছে। ভয়ের পর মির্জার ভেতরের লোভ জেগে উঠল। যদি এই জিন আমার কবজায় চলে আসে, তবে আমি বাদশাহ হয়ে যেতে পারব। এ আমার ইশারায় ধনসম্পদ নিয়ে আসবে। পরের দিন সকালে মির্জা শহরের বাইরে শ্মশানের কাছে থাকা এক অঘরী তান্ত্রিক ভৈরবনাথের কাছে গেল। ভৈরবনাথ কালো জাদুর ওস্তাদ ছিল, আর জিনদের বোতলে বন্দি করার ব্যবসা করত। মির্জা বলল, বাবা, আমার ঘরে এক জিন্নাতিনী বন্দি আছে,
আমার ওটা চাই, যা দাম চাইবেন দেব। ভৈরবনাথ নিজের লাল চোখ দিয়ে মির্জাকে দেখল আর হাসল। জিন্না তিনি, তার রক্ত তো অমৃত হয়। ঠিক আছে, আজ অমাবস্যার রাত, আজই ওর খেলা শেষ করব। রাত 2টো। জাবেদ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ তার ঘরের দরজা এক জোরালো আওয়াজের সাথে ভেঙে পড়ল। জাবেদ ধড়ফড়িয়ে উঠল। সামনে মির্জা আর ভৈরবনাথ দাঁড়িয়ে। ভৈরবনাথের হাতে একটা জ্বলন্ত মশাল আর অন্য হাতে পশুর হাড়ের মালা। মামুজান, ইনি কে? জাবেদ চিৎকার করে উঠল। ভৈরবনাথ কোনো কথা না বলে আয়নার দিকে একমুঠো ছাই ছুঁড়ে মারল। যেমনই ছাই কাচের গায়ে লাগল, ভেতরে ঘুমিয়ে থাকা আরিন চিৎকার করে উঠল। তার মনে হল যেন কেউ তার উপর অ্যাসিড ঢেলে দিয়েছে। জাবেদ, পালাও, এটা কালো জাদু! আরিন চিৎকার করল। ভৈরবনাথ মন্ত্র পড়া শুরু করল। ওম হ্রিম ক্লিম। আয়না কাঁপতে লাগল। আরিন আয়নার কাচের গায়ে সেটে গিয়ে ছটফট করছিল। এক অদৃশ্য শক্তি তাকে কাঁচ থেকে বাইরে টেনে আনছিল। জাবেদ বুঝতে পারল যে এই লোকগুলো আরিনকে গোলাম বানাতে এসেছে। তার ভয়ে উধাও হয়ে গেল। সে পাশে পড়ে থাকা একটা লোহার রড তুলে নিয়ে ভৈরবনাথের দিকে দৌড়ে গেল। খবরদার, ওকে হাতও দেবে না! কিন্তু মির্জা মাঝখানে চলে এলো। সে জাবেদকে ধাক্কা দিল। জাবেদ দেওয়ালে গিয়ে ধাক্কা খেল। তার মাথা ফেটে গেল, রক্ত ঝরতে লাগল। চোখের সামনে অন্ধকার ছেয়ে এলো। মির্জা হাসল। পাগল ছেলে, তুই এক জিনের সাথে প্রেম করে বসে আছিস? সরে যা, এখন এটা আমার সম্পদ। ভৈরবনাথ চিৎকার করে বলল, একে ধরে রাখ, জিন্নাতিনি বাইরে আসছে। আয়নার তলদেশ জলের মতো ফুটতে শুরু করেছিল। আরিনের হাত বাইরে আসছিল, কিন্তু তাকে জোর করে টেনে আনা হচ্ছিল। সে কাঁদছিল। জাবেদ, আমি এদের সাথে যেতে চাই না। আমাকে মেরে ফেলো জাবেদ, কিন্তু গোলাম হতে দিও না। নিজের প্রেয়সীর এই ছটফটানি জাবেদ সহ্য করতে পারল না। সে জখমি সিংহের মতো উঠে দাঁড়াল। সে মির্জার পায়ে দাঁত দিয়ে কামড়ে ধরল। মির্জা চিৎকার করে উঠল, আর তার হাতের বাঁধন আলগা হল। জাবেদ সরাসরি আয়নার কাছে পৌঁছল। সে নিজের রক্তমাখা হাত আয়নার উপর রাখল। আরিন! জাবেদ চিৎকার করে উঠল। আমি তোমার কিছু হতে দেব না। ভৈরবনাথ নিজের তলোয়ার বের করল। সর ওখান থেকে, নয়তো ঘাড় কেটে দেব। ঠিক এই মুহূর্তেই গল্পটা এক অনন্য মোড় নিল। জাবেদ জানত যে সে নিরস্ত্র, আর আরিন বন্দী। যদি আরিন বাইরে আসে, তবে ভৈরবনাথ তাকে বেঁধে ফেলবে। যদি সে ভেতরে থাকে, তবে এরা আয়না ভেঙে ফেলবে। বাঁচার আর কোনো পথ ছিল না, একটা ছাড়া। জাবেদ আরিনের চোখের দিকে তাকাল। সেই চোখে ছিল গভীর ভালোবাসা। আরিন, জাবেদ ধীরে বলল, তুমি বলেছিলে না যে মুক্তির জন্য একটা আত্মার সদা করতে হয়? আরিনের চোখ কপালে উঠল। না জাবেদ, এমনটা করো না। জাবেদ হাসতে হাসতে আয়নার কাঁচটা চুম্বন করল। আমার কথা দিচ্ছি, তুমি আজাদ হবে, কিন্তু আমার শর্তে। জাবেদ ভৈরবনাথের দিকে তাকাল, যে তলোয়ার দিয়ে আঘাত করতেই যাচ্ছিল। জাবেদ পুরো শক্তি দিয়ে নিজের মাথা আয়নার কাঁচের ওপর ঠুকে দিল, কিন্তু কাঁচ ভাঙল না, বরং জাবেদের শরীর হাওয়ায় মিশতে শুরু করল। সে এক তেজালো মন্ত্র পড়ল, যা আরিন তাকে মজা করে শিখিয়েছিল, আত্মার অদল বদলের মন্ত্র। এক জোরালো বিস্ফোরণ হল। আলো এত তীব্র ছিল যে মির্জা আর ভৈরবনাথ অন্ধ হয়ে গেল। যখন আলো সরল, ঘরে নিস্তব্ধতা বিরাজ করছিল। ভৈরবনাথ আর মির্জা মাটিতে পড়েছিল। তারা ধীরে ধীরে উঠল। তারা দেখল জাবেদ মাটিতে পড়ে আছে, অচেতন। আর আয়না নিজের জায়গায় ছিল, কিন্তু এখন সেটা একেবারে সাধারণ লাগছিল। তাতে কোনো কুয়াশা ছিল না, শুধু দেওয়ালের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। মির্জা জাবেদকে নাড়াল। ওঠ হারামি, জিন কোথায়? মাটিতে পড়ে থাকা জাবেদ ধীরে ধীরে উঠল। সে নিজের চোখ খুলল, আর সেই চোখ দেখে ভৈরবনাথের আত্মা কেঁপে উঠল। সেই চোখ জাবেদের বাদামি চোখ ছিল না, ওগুলো ছিল নীল চোখ, জ্বলন্ত অঙ্গারের মতো নীল চোখ। সেই শরীরটা, যা দেখতে জাবেদের মতো ছিল, নিজের ঘাড়টাকে একটা ঝটকায় সোজা করল। সে নিজের হাতগুলো দেখল, তারপর মির্জাকে দেখল, আর তারপর সে এমন এক হাসি হাসল যা কোনো মানুষের হতে পারে না। তোমরা জিনকে খুঁজছিলে না? জাবেদের মুখ দিয়ে আরিনের গলা বেরোল, ভারী আর গম্ভীর। এই তো, আমি এসে গেছি। জাবেদ নিজের আত্মাকে আয়নার সেই অনন্ত কুঠুরিতে পাঠিয়ে দিয়েছিল, আর আরিনের আত্মাকে নিজের শরীরে টেনে নিয়েছিল। এখন আরিন আজাদ ছিল জাবেদের শরীরে, আর জাবেদ নিজেকে আয়নার সেই চিরস্থায়ী কারাগারে বন্দী করে নিয়েছিল, যাতে আরিন মানুষ হয়ে বাঁচতে পারে। ভৈরবনাথ চিৎকার করে উঠল, পালাও, এ জিন! কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আরিন, যে জাবেদের শরীরে ছিল, হাওয়ায় হাত তুলল।
ঘরের সব জিনিস হাওয়ায় উড়তে শুরু করল। তুমি আমার প্রিয়তমের রক্ত ঝরিয়েছ, আরিন গর্জে উঠে বলল। এখন তোমরা নিজেদের মরণ দেখে ভয় পাবে। সে ভৈরবনাথকে হাওয়ায় ভাসিয়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিল। মির্জা কুঠুরির কোনায় গুটিসুটি মেরে বসে গেল, পাগলের মতো কাকুতি মিনতি করতে লাগল। আরিন তার কাছে গেল। তোমাকে আমি মারব না মির্জা, তোমাকে আমি সেই সাজা দেব যা তুমি জাবেদকে দিয়েছিলে, একাকিত্ব। সে মির্জার জিভে নিজের আঙুল রাখল। মির্জার আওয়াজ চিলতলে বিদায় নিল। এখন সে বোবা ছিল, অসহায় ছিল। সবকিছু শান্ত হবার পর আরিন, যে এখন জাবেদের রূপে ছিল, আয়নার সামনে এসে দাঁড়াল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে আয়নায় দেখল, সেখানে কাঁচের ওপারে জাবেদ দাঁড়িয়ে আছে। সে আসল জাবেদ। তার আত্মার ওপর, তার মুখে এক স্বর্গীয় জ্যোতি ছিল। এখন সে মানুষ নয়, বরং আয়নার বাদশা ছিল। জাবেদ কাঁচের ভেতর থেকে নিজের হাত রাখল আর হাসল। তার আওয়াজ আরিনের মস্তিষ্কে প্রতিধ্বনিত হল। কাঁদবেন না আমার জান, দেখো আমি আমার কথা রেখেছি। তুমি আজাদ। এখন তুমি এই দুনিয়ার হাওয়া, বৃষ্টি আর রোদ অনুভব করতে পারবে। বাঁচো সেই জীবনটা যা তুমি স্বপ্নে দেখতে। আরিন কাঁচের উপর নিজের কপাল ঠেকাল। কিন্তু তোমাকে ছাড়া এই মুক্তি নয়, সাজা জাবেদ। আমরা আলাদা কোথায়? জাবেদ উত্তর দিল, আমি তোমার প্রতিবিম্ব আর তুমি আমার অস্তিত্ব। যতক্ষণ তুমি আয়নার সামনে আছো, আমরা সাথেই আছি। অমলহায় আজও সেই দোকানের কথা চর্চা হয়। লোকে বলে সেখানে এক ছেলে থাকে যে খুব বড় অ্যান্টিক ডিলার হয়ে গেছে। সে কাউকে বিয়ে করে না, কারো সাথে খুব একটা মিশে না। কিন্তু লোকে এক অদ্ভুত কথা বলে। তারা বলে যে সেই ছেলেটা ঘণ্টার পর ঘণ্টা একটা পুরনো আয়নার সামনে বসে থাকে, আর কখনো সখনো লোকে দেখেছে যে আয়নায় সেই ছেলেটির প্রতিবিম্ব হাসছে, অথচ ছেলেটি কাঁদছে, যেন দুজন আলাদা মানুষ। জাবেদ আরিনকে জীবন দিল, আর আরিন জাবেদকে অমর করে দিল। এটা এমন এক ভালোবাসা ছিল যাতে মিলন ছিল না, কিন্তু বিচ্ছেদও ছিল না। তারা একই মুদ্রার দুই পিঠ হয়ে গিয়েছিল, এক দেহ, এক আত্মা, আর মাঝখানে একটি আয়না।